আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে মানবিক কারণে আসা অভিবাসীদের বিতাড়নে স্থগিতাদেশ, হ্রাস পাবে আইসের গ্রেপ্তার অভিযান। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইতিহাস নিয়ন্ত্রণ ও তথ্য বিকৃতির অভিযোগ। সন্দেহভাজন হলে মিলবে না যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা, শঙ্কায় শিক্ষার্থীরা। ট্রাম্পের শুল্ক নীতিতে চীনের দিকে ঝুঁকছে আফ্রিকান দেশগুলো। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, এবার প্রাণহানি 4 জনের। এবং হোয়াইট হাউসে $20 কোটি ট্রাম্পের স্বপ্নের বলরুম। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে মানবিক কারণে বৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের দ্রুত বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ওয়াশিংটনের ফেডারেল বিচারক জ্যাকব। শুক্রবার দেয়া এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া অভিবাসন নীতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিচারকের মতে, প্যারোল সুবিধায় যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের হঠাৎ করে তাড়িয়ে দেয়া সংবিধান ও মানবিক আইনের পরিপন্থী। ট্রাম্প প্রশাসন এক্সপেডিটেড রিমুভাল নীতির আওতায় এই অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে চাইলেও বিচারকের আদেশে সে প্রচেষ্টা স্থগিত হয়েছে। এই রায়ের ফলে অভিবাসন আদালতে মামলা এবং আইসের গ্রেপ্তার অভিযান হ্রাস পেতে পারে। তবে জাস্টিস ডিপার্টমেন্ট এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিহাস নিয়ন্ত্রণ ও তথ্য বিকৃতির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার মধ্যে স্মিথসোনিয়ান মিউজিয়াম থেকে ট্রাম্পের 2 বারের অভিশংসনের তথ্য সরিয়ে ফেলা এবং শ্রম পরিসংখ্যান কর্মকর্তাকে হঠাৎ বরখাস্ত করা অন্যতম। ট্রাম্প প্রশাসন দাবি করে গত দশকে আমেরিকার ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে এবং অনুপযুক্ত মতবাদ ছড়ানোর নির্দেশ দিয়েছেন। তবে এই পদক্ষেপগুলো অনেকেই ইতিহাস মুছে ফেলা এবং সত্য বিকৃতির প্রচেষ্টা হিসেবে দেখছেন। শ্রম পরিসংখ্যান কর্মকর্তার বরখাস্তকরণ বিশেষ করে বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ওই সময়ে কর্মসংস্থানের তথ্য হতাশাজনক ছিল এবং ট্রাম্প ওই তথ্য বিশ্বাস করেননি। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সিনেটর এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকাণ্ড, যেমন ক্যাপিটাল হিল হামলার অভিযুক্তদের দেশপ্রেমিক বন্দী বলা, ডাইভার্সিটি নীতি কমানো, বিরোধীদের দমন করা ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এসব পদক্ষেপ গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে এবং ইতিহাসকে নিজের মতো করে লেখার চেষ্টা একটি ভয়াবহ নজির। এ নিয়ে তারা জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের শাসন ব্যবস্থার কথা স্মরণ করাচ্ছেন। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। যারা যথাযথ নথিপত্র, আর্থিক সক্ষমতা এবং বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারেন না, তারা ভিসা পেতে পারবেন না। বিশেষ করে যারা তাদের লেখাপড়ার খরচ চালানোর যোগ্যতা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে যাবার ইচ্ছা সঠিকভাবে প্রমাণ করতে পারেন না, তাদের জন্য ভিসা পাওয়াটা কঠিন হয়ে পড়ে। ভুল বা নকল তথ্য দিলে ভিসা মঞ্জুর হবে না। ভিসার মধ্যে সবচেয়ে প্রচলিত হলো F1 ভিসা, যা সাধারণত অনুমোদিত কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইংরেজি ভাষা প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজন হয়। অন্যদিকে পেশাগত বা অচিরাচরিত শিক্ষা বা প্রশিক্ষণের জন্য M1 ভিসা লাগে। এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা নিয়মকানুন রয়েছে এবং তাদের কঠোর যাচাই বাছাইয়ের পরই সুযোগ দেওয়া হয়। ভিসা নিতে চাইলে আবেদনকারীদের অবশ্যই সম্পূর্ণ পরিকল্পনা ও প্রয়োজনীয় তথ্য জেনে প্রস্তুত হতে হবে, যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির ফলে আফ্রিকার বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমিয়ে চীনের দিকে ঝুঁকছে। বিশেষ করে লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া ও তিউনিসিয়ার ওপর 25 থেকে 30% শুল্ক আরোপের ফলে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজতে বাধ্য হয়েছে দেশগুলো। চীন এই সুযোগ কাজে লাগিয়ে আফ্রিকান দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত চুক্তি করছে এবং কাঁচামাল আমদানির মাধ্যমে বাণিজ্য জোরদার করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চীনের প্রতি অতিরিক্ত নির্ভরতা আফ্রিকার নবীন শিল্প খাতগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি আফ্রিকাকে নিজস্ব বাণিজ্য কাঠামো গড়ার দিকে ঠেলে দিচ্ছে। আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের অ্যানাকোন্ডা এলাকায় একটি বারে বন্দুক হামলা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন হামলার তদন্ত করছে। গত শুক্রবার সকাল 10:30টার দিকে দ্য আউল বারে ঘটে এই ঘটনা।
গুলিবিদ্ধ 4 জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। হামলাকারী হিসেবে 45 বছর বয়সী মাইকেল পল ব্রাউনের নাম প্রকাশ করেছে পুলিশ। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। সোয়াট টিম অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়েছে এবং বর্তমানে তাকে পাহাড়ি এলাকা স্টাম্পটাউনে খুঁজছে। হামলাকারী সশস্ত্র বলে পুলিশ জানিয়েছে। এর আগে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে গত সোমবার 4 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই সপ্তাহে দেশে ফের এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। হোয়াইট হাউসে একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90,000 বর্গফুট আয়তনের এই রাজকীয় বলরুম নির্মাণে খরচ হবে $20 কোটি, যা অনুদান দেবেন ট্রাম্প ও আরও কয়েকজন গোপন দাতা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইস্ট উইংয়ের পাশে নির্মিতব্য এই বলরুমে একসঙ্গে বসতে পারবেন প্রায় 650 জন, যা বিদ্যমান ইস্ট রুমের চেয়ে 3 গুণ বড়। অনুষ্ঠান আয়োজনের জন্য এখন আর অস্থায়ী তাঁবুর প্রয়োজন হবে না বলেও জানান তিনি। 2016 সালেই বলরুম নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ মেয়াদেই কাজটি বাস্তবায়ন করছেন তিনি। নির্মাণ কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে 2029 সালের জানুয়ারির আগেই। হোয়াইট হাউস বলছে, নতুন এই বলরুম ভবিষ্যতের প্রেসিডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ব্রঙ্কস বিএনপির পূর্ব পশ্চিমের মতবিনিময় সভা। নিউ ইয়র্কের ব্রঙ্কসে এনসিপির প্রবাসী ভোটাধিকার ক্যাম্পেইন। নিউ ইয়র্কে বাংলাদেশ সেমেট্রি, স্থান পাবে বাঙালিদের কবর। ঘরে ঘরে সর্দি জ্বর, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ইসি মেরুদণ্ডহীন দাবি করে ভোট বর্জনের হুঁশিয়ারি এনসিপির। এবং শহীদ মিনারে এনসিপির সমাবেশে জনতার ঢল। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেনের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউ ইয়র্কের ব্রঙ্কসে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রঙ্কস বিএনপি পূর্ব পশ্চিম। স্থানীয় সময় শনিবার নীরব পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন। প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে প্রবাস থেকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আমির হোসেনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে ব্রঙ্কস বিএনপি, পূর্ব পশ্চিম ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রবাসী ভোটাধিকার সচেতনতামূলক ক্যাম্পেইন। অনুষ্ঠানে এনসিপির উত্তর আমেরিকার নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ক্যাম্পেইনে এনসিপির পক্ষ থেকে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরে বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, এই আন্দোলন শুধু ইতিহাস নয়, প্রবাসীদের অধিকার আদায়ের অনুপ্রেরণা। এ সময় এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার দাবি জানানো হয়। পাশাপাশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ সহ বিভিন্ন কনসুলেট সেবা সময়মতো ও নিরবিচ্ছিন্নভাবে প্রদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নিউ ইয়র্কে লক্ষাধিক কবর স্থাপনের জন্য বাংলাদেশ সেমেট্রি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে নিউ ইয়র্কের স্কট টাউন এলাকায় প্রায় 126 একর জমিতে এই বড় প্রকল্পের উদ্বোধন 31 জুলাই বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রং বেরঙের বেলুন ও শান্তির দূত কবুতর উড়িয়ে প্রবাসীদের মাঝে শান্তির বার্তা প্রদান করা হয়। প্রকল্পে কবর স্থাপনের পাশাপাশি ফিউনারাল সার্ভিস ও নামাজ আদায়ের সুবিধা থাকবে।
যা নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম মাওলানা রুহুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএস এর সভাপতি নাজমুল হাসান মানিক, প্রকল্প চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, সাবেক কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন প্রবাসী সংগঠন ও মসজিদের প্রতিনিধিগণ। প্রকল্পের সদস্য সচিব জাহিদ মিন্টু জানান, ইতিমধ্যেই মাটির পরীক্ষা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে কবর স্থাপন শুরু হবে। তিনি আরও জানান, বিভিন্ন মসজিদ কমিটি ও সংগঠন থেকে 20,000-এর বেশি কবর বিক্রি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা উৎসাহ ও সমর্থন জানিয়ে আল্লাহু আকবার ধ্বনি তোলেন। উদ্বোধনী প্রক্রিয়া শেষে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রবাসী সমাজের জন্য এটি একটি গর্বের বিষয় এবং দীর্ঘমেয়াদে কার্যকর সেবা হিসেবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে বেড়েছে সর্দি, জ্বর, গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম 14 দিনের তুলনায় পরের 14 দিনে ঢাকার সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগী ভর্তির হার। ফলে সেবা দিতে গিয়ে অনেকটাই চাপে পড়েছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাধারণ ভাইরাল ফ্লু হলেও এর সংক্রমণ গত কয়েক বছরের তুলনায় এবার বেশি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসচেতনতা কম থাকায় সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর নিয়ে আসা রোগীদের বেশিরভাগই করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড কিংবা সাধারণ মৌসুমি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। উপসর্গগুলোর মধ্যে রয়েছে 4 থেকে 5 দিন স্থায়ী জ্বর, গলা ব্যথা, হালকা কাশি, মাথা ও শরীর ব্যথা, দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে হালকা শ্বাসকষ্ট। চিকিৎসকদের ভাষ্য, একজন সদস্য আক্রান্ত হওয়ার পর পরিবারের অন্য সদস্যরাও অল্প সময়ের মধ্যে জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেক পরিবার থেকেই একই দিনে 2 বা 3 জন রোগী হাসপাতালে আসছেন। উপসর্গ প্রায় সবার ক্ষেত্রেই মিলছে, যার ফলে চিকিৎসকদের ধারণা এটি ঋতু পরিবর্তনজনিত ভাইরাল সংক্রমণ ও শ্বাসতন্ত্রের রোগের সম্মিলিত ফল। নির্বাচন কমিশনকে একটি দলের উর্দি পরা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনই বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি ইসি ভোট নেয়া ও দেয়ার সমান সুযোগ নিশ্চিত করতে না পারে, তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলব। আওয়ামী লীগ সরকার পতনে 1 দফার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হলে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন স্তরের জনতার ঢল নামে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ। এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত করা হয় এনসিপির সমাবেশ মঞ্চ। সমাবেশ স্থল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিতে থাকেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।